Welcome back to the Warriors then. হয়তো খেয়াল করছেন আজকে আরেকজন নতুন মানুষ আমরা এক একজন আসি। So আজকে আমি চলে আসছি রুমি স্যার রেজা ভাই। আমরা লাস্ট উইকে কথা বলতেছিলাম about how martial arts came into বাংলাদেশ, martial arts in বাংলাদেশ। আমরা জানতে পারলাম যে বাইরে থেকে কিছু প্রচার শুরু করলেন এবং একটা স্ট্রাকচার দেওয়া শুরু করলো বাংলাদেশের মার্শাল আর্ট এনথুজিয়াস্টদের, যাদের আগে কোনো আই গেস ওরকম কোনো প্ল্যাটফর্ম ছিল না যেখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোনো ট্রেনিং পাবে। সো ওই দিন থেকে আমরা শুনে এসেছিলাম আমাদের দুইজন মেন্টরের কাছ থেকে যে কিছু জাপানিজ ভদ্রলোক বা অন্য কোনো দেশেও আসা শুরু করেছে আস্তে আস্তে। এরকম একটা স্টেজে আমরা পৌঁছেছি যখন একটা টিমের মতন হচ্ছে, যেখানে প্রথমে একটা গ্রুপ 7 জন ব্ল্যাক বেল্ট, যে কথা আপনি লাস্ট উইক মেনশন করছেন, লাস্ট উইক মেনশন করছিলেন। তো এর মধ্যে আমরা জানতে পারলাম আপনি নামগুলা কালেক্ট করে ফেলছেন যে কে কে ছিল। সো রেজা ভাই, আপনি যদি কাইন্ডলি আমাদেরকে বলতেন যে ওইখানে একটু একটা ছোট রিক্যাপ দিয়ে যে আমরা অ্যাকচুয়ালি কাদের নাম বলছি এখন। আচ্ছা, বাংলাদেশে মানে তখন তো জুডো কারাতে ফেডারেশন ছিল, তখন কারাতে আলাদা ছিল না। এবং প্রথম জাপানিজ কোচের নাম ছিল হলো নোনাগা সেন্সেই, পরে উনি শিহান হন। তো উনি 1983-তে প্রথম ব্ল্যাক বেল্ট এক্সাম নেন এবং এবং তখন 7 জন ব্ল্যাক বেল্ট পান আর কি, আমাদের সিনিয়র ভাইরা। সেটা ছিল 31 জুলাই 1985। উনি 83-তে শুরু করেন, উনি 85-এ প্রথম ব্ল্যাক বেল্ট এক্সামটা হয় বাংলাদেশে অফিসিয়ালি। সেটা ছিল 31 জুলাই 1985। 7 জন পায়, তার মধ্যে 7 জন হলেন মিজান ভাই, যুগল ভাই, মহসিন মনি ভাই, শহীদ ভাই, আহাদ ভাই, উনি বিডিআরে ছিলেন, মরহুম তাজুল ভাই মারা গেছেন, রফিক ভাই চট্টগ্রামের। তো এই 7 জন তখন ব্ল্যাক বেল্ট। এবং আমরা তাদের সাথে কথাবার্তা, তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে। একজন তো রাজিও হয়েছে আমাদের কোনো একটা এপিসোডে হয়তো আসবেন, উনি তার স্মৃতিচারণ করবেন। এবং ওখানে একটা জিনিস বলে রাখা দরকার যে ওই ওনারা এটা শুরু করার পরে নোনাগা সেন্সি চলে যান 85-এ, ওনাদের পরীক্ষা দেওয়ার পরে চলে যান। এবং 85-এই আরেকজন জাপানিজ কোচ আসেন, ওনার নাম হলো কিতামুরা সেন্সেই, মানে শিহান। উনি ওয়াদো এবং সোতোকান দুটার মিক্স একটা স্টাইল উনি শেখাতেন। এবং তখন আরেকজন আনঅফিসিয়াল কোচ ছিলেন সেন্সে তাকাহাশি, গোজরিও স্টাইলের। উনি ফেডারেশনে ছিলেন না, কিন্তু উনি আনঅফিসিয়ালি অনেক জায়গায় শেখাতেন। উনি একজন এনজিও কর্মী হিসেবে বাংলাদেশে ছিলেন এবং উনি গোজরিও স্টাইল শেখাতেন। এবং সেই হিসেবে বলা যায় বাংলাদেশে তখন গোজরিওর আসলে প্রথম মাস্টার আসলে সেন্সেই তাকাহাশি। আর যে 7 জনের কথা বললাম তাদের মধ্যে 2 জন আবার 1986-এ বাংলাদেশের হয়ে প্রথম কোনো ইন্টারন্যাশনাল কারাতে টুর্নামেন্টে গোল্ড মেডেল পান। এটা হলো প্রথম অফিসিয়ালি আসলে তারা কোনো গোল্ড মেডেল পান। এটা হলো 1986-এ শ্রীলঙ্কাতে। হেভি ওয়েটে পান মিজান ভাই, আর অন্য আরেকটা ওয়েটে সেটা হলো মনি ভাই, সরি মিজান ভাই পান আরেকটা। মিজান ভাই হেভি ওয়েটে পান, আর মনি ভাই পান অন্য একটা ওয়েট। আমি ওয়েটটা ঠিক জানি না, এটা মিজান ভাই বা ওনারা যে কোনো একজন এসে হয়তো এটা। জি, 1986, দ্যাটস লং টাইম অ্যাগো। তারপরে কারাটিতে এখন মোটামুটি বাংলাদেশে যেহেতু 7 জন ব্ল্যাক বেল্ট হয়ে গেছেন, বা কারাটি একটা না, ওটা তো তখন তো মানে ওনারা যখন ব্ল্যাক বেল্ট পেলেন তখন তো একটা জোয়ার আসলো। তারপরে কিতামুরা সেন্সেই আসলো, তারপরে কিছুদিন পরে কিতামুরা সেন্সেই চলে যাওয়ার পরে ইয়োশিদা সেন্সেই আসলেন। তো তখন বাংলাদেশে উনি সোতোকান স্টাইলের, ইয়োশিদা সেন্সেই এসেছিলেন, উনি সোতোকান স্টাইলের। তখন তো কারাতে একটা একটা বলবো একটা ব্যালেন্সড পজিশনে চলে যায়। বাংলাদেশের অনেক সার্ভিসেস টিম, আনসার, ভিডিপি, তারপরে পুলিশ, অনেকগুলো এরকম সার্ভিসেস টিমের ওখানে টিম হয়, প্লাস বিভিন্ন জেলায় শুরু হয়, অনেক ক্লাব শুরু হয়। তো কারাতে তখন ওয়েল এস্টাবলিশড হয়ে যায়। প্রথম যেটা বললাম সেটা 86, এটা শ্রীলঙ্কাতে। ওটা তারপরে তো কারাতে অনেক হয়েছে আসলে, তারপরে তো আরো অনেক হয়েছে, কিন্তু এটা আসলে যেহেতু আমরা হিস্ট্রি বলছি সেই জন্য প্রথম যেটা, সেই জন্য এটা আসলে বারবার আসে এই কথাটা। তো হিস্ট্রির দিকে যদি আমরা আসি তাহলে
এই পয়েন্টের পরে বাংলাদেশের মার্শাল আর্টস হিস্ট্রি কোন দিকে গেল? না তারপরে একটা রশিদ একটা হাসান একটা তো আসলো। একটা তো চেঞ্জ আসলো হলো, এরপরে শুরু হলো তাইকোন্ডোর যাত্রা শুরু হলো আর কি। তো এটা এটা যেভাবে শুরু হলো আসলে তখন আসলে স্যারের কথা আসে যে তখন আসলে একটা সার্টেন টাইমে এপিসোডে বলেছিলাম যে রেজাল্ট স্যারের মাধ্যমে বাংলাদেশের তাইকোন্ডোটা শুরু হয়। তো ওইটা আসলে যদি আর একটু স্পেসিফিকলি বলার জন্যই হয় তাহলে আমার মনে হয় খসরু স্যার আরো ভালো বলতে পারবেন। যদি আপনি একটু বলতেন যে ওনার সাথে আমরা তো লাস্ট এপিসোডে বলেছিলাম যে আমরা কিভাবে তার সাথে প্র্যাকটিস করেছি বা কিভাবে তার কি, কিন্তু স্টার্টিংটা কিভাবে তার সাথে মানে পরিচয়ের মাধ্যমে শুরু করলেন আপনি এবং কোন জায়গায় শুরু হয়েছিল, কত সালে যদি আপনি একটু ওকে, মেনশন আসলে করতে পারেন। এক্সাক্ট ডেটটা ওইরকম খেয়াল নাই, তবে অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার যে ইট ওয়াজ এ পেপারে একটা অ্যাড এসেছিল যে এক বিদেশি একজন কোচের থ্রুতে ইউ ক্যান লার্ন তাইক্যান্ডো। তো তাইক্যান্ডো তখন বাংলাদেশ ছিল না, কিন্তু আই হ্যাড এ ন্যাক টু লার্ন তাইক্যান্ডো। আর ওই সময়টা আসলে বেসিক্যালি আই ওয়াজ ইন টু মার্শাল আর্টস, কিন্তু আই লেফট মার্শাল আর্টস। মানে ওইটা ফেড আপ হয়ে বিরক্ত হয়ে, মানে পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে ওকে এটাও আমি যেভাবে চাচ্ছি ওইভাবে কাজ করে না। হ্যাঁ, সো তখন মনে করলাম ওকে ওকে লেটসি যে এইটা আবার কে আসছে। হ্যাঁ, আর যেহেতু তাইক্যান্ডো খুব ইচ্ছা ছিল, দেখি এটা কেমন। তারপরে যখন ওখানে যাই, তো ওকে তখনই ওকে আই স্টার্ট দেয়ার, দিস ইজ দ্য পার্সন আই ওয়াজ লুকিং ফর। আর সালটা এরকম খেয়াল নাই, তবে যেখানে আমরা প্র্যাকটিসটা অ্যাড্রেসটা দিয়েছিল হচ্ছে ধানমন্ডিতে, যে এখন আমাদের যে ইয়ে ছিল, মানে ওই যে মানে হোম মিনিস্টার ছিলেন বোধহয় উনি, সোহেল তাজ। জি। হ্যাঁ, উনাদের বাসাতে, মানে ওনার বোনের বাসা অথবা ওনাদের বাসায় ছিল আর কি। তখন 3 তলা ছিল, ওই বাসার নিচতলাতে ওনার করতেন, প্র্যাকটিস করতেন। ওনার 2 ভাগ্নি ছিল, আরও কয়েকজন ছিল, আর এলাকার কিছু লোকজন ওখানে। তো নিউজ পেপার অ্যাড দেখে আপনি ওখানে গিয়ে দেখলাম যে ওকে দে আর প্র্যাকটিস। তারপরে ওইখানে ওই মানে ইট ওয়াজ লাইক, মানে তখন আমাদের প্রেসিডেন্ট এরশাদ সাহেবের টাইম ছিল। তো তো ওই সময় দ্যার ওয়াজ অলওয়েজ আন্দোলন হচ্ছিল আর কি। তো ওই সময় হয়তো তাদের মিটিং, পলিটিক্যাল কিছু মিটিং হতো। তো পরে আস্তে আস্তে ওখানে ওই অফিসটা হয়ে যাওয়াতে আমরা আর ওখানে প্র্যাকটিস করতে পারিনি। তো উই হ্যাড টু মানে শিফট আউটসাইড। কিন্তু অনেক দিন আর ওইটা ওই প্লেসটা পাওয়া যাচ্ছিল না। আমরা জানতাম যে একটা প্লেসে হবে। তো তখন আমি অধৈর্য হয়ে তখন রেসার সাথে কথা বললাম যে আমার একটা প্লেস আছে, উই ক্যান স্টার্ট দেয়ার। তখন আমার বাসার ছাদে আসলে তখন আলিপুর হ্যাঁ শুরু করি। আমরা কিছু ফ্রেন্ড আছে আর কি, সে ছিল আমার ক্লোজ ফ্রেন্ড, ওদেরকে নিয়ে এসো, কারণ আমি তখন স্টুডেন্ট পাবো কোথায়। আমরা যারা নিজের করতাম, ওকে উই স্টার্ট। যে ওই যে রেজাও চেনে, যে ছেলেটার নাম ছিল বিপুল, তারপরে সুজন, ওরা এখন দেশের বাইরে থাকে, আর একজন ইয়েতে বিমানে চাকরি করতেছে। তো এরকম অনেককে নিয়ে আমরা শুরু করলাম। এইভাবে আসলে এটাই হয়। ইট ওয়াজ অ্যান অফিসিয়াল, অলওয়েজ মানে আনঅফিসিয়াল, মানে অ্যাজ এ ফ্রেন্ডলি থিং। দেন উই একটা প্র্যাকটিস টাইম থাকতো, প্র্যাকটিস করতাম, এরকম আর কি। মানে আর ফেডারেশন যখন হয় ওই সময় তো আমাদের কোনো রকম প্ল্যান ছিল না, আমাদের প্ল্যানটা শুধু প্র্যাকটিসেই ছিল। তাইকোয়ান্ডো। হ্যাঁ, তাই কিন্তু তারপর আস্তে আস্তে এটা অনেক ফর্মাল হয়ে যায়, দেন তাই ফেডারেশন হয়ে যায়। নাও ইটস লাইক অনেক কিছু হয়ে মানে হয়ে গেছে। কিন্তু শুরু করতে গেলে এইভাবেই আসলে হয়। আর তখন যে যার কথা বললাম আর কি, যে হোম মিনিস্টার যে সোহেল তাজ ছিল, উনি আমাদের সাথে করতেন। কিন্তু একটা সময় 2-3 মাস পরে উনি তখন চলে যান ইয়েতে, মানে আমেরিকাতে। কারণ উনি করার জন্য, পড়াশোনা করার জন্য। মানে এরপর আর ওনার সাথে আর কোনো আমাদের হয়নি। কত সালের দিকে এটা মনে আছে? ওইটা আমি বললাম যে ওই টাইমে মানে ইট ওয়াজ লাইক, মানে আমার খেলা আছে আন্দোলনের টাইমটা ছিল, কারণ প্রায় হরতাল হইতো, আমাদের এই ক্লাস বন্ধ থাকতো। এই জন্য আমি ওই রিমাইন্ডার হিসাবে বলতেছি আর কি। ইন্টারেস্টিং। সো কারাটি মোটামুটি বাংলাদেশে আসলো, এখন তাইকোয়ান্ডো আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের একটা ক্ল্যান্ডেস্টাইন ক্লাব থেকে এখন আবার আপনার বাসায় ট্রেনিংটা হচ্ছে। এক্স্যাক্টলি। ওয়াও। তারপরে এখান থেকে স্যার মানে ফেডারেশন হয় ফেডারেশন হইতে কিরকম সময় আর এটার মধ্যে কিরকম এক্সপিরিয়েন্স গেল? এইটা আসলে ফেডারেশন যখন শুরু হয়ে যায় কি হয়ে যায়, তো প্রথম থেকে আমি ইনভলভ ছিলাম, তারপর আস্তে আস্তে আমি আর ইনভলভ থাকি যে রেজা এটা ভালো করতে পারবে। কারণ হয়েছে কি, যে যেহেতু মানে আই ওয়াজ নেভার ইনটু এ সেট ডিসিপ্লিন। তো ফেডারেশনের বিষয়টা তখন আসলে দেখলাম যে না, ওটা অনেক সিস্টেমেটিক। তো আমি আসলে কখনো ওই সিস্টেমেটিক ইয়েতে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আর আমি আসলে যত না ওই একটা স্টাইলের প্রতি ইন্টারেস্টেড ছিলাম, তাতে বেশি ইন্টারেস্টেড ছিলাম আমার টিচারের প্রতি। হ্যাঁ, সো তখন আর আমার ওইটা ফার্দার করা হয়নি। তো তখন আমার অন্য যেগুলো, যে সমস্ত জিনিসের প্রতি ইন্টারেস্ট ছিল অন্য মার্শাল আর্টসে,
ওকে আই শিফটেড দেয়ার, মানে একটা পর একটা, মানে আর আমার একটা যেটা যেটা হয়েছে যে সবাই তো চিন্তা করে যে আই হ্যাভ টু বি এ মাস্টার অফ এভরিথিং, মানে একটাতে মাস্টার হবো, লাইক কারাতে, কুংফু, বাট মাই লজিক ইজ ওকে আই লার্ন দিস থিংস, সব মিলে আই উইল বি লাইক জ্যাক অফ অল অ্যান্ড মাস্টার অফ নাম। এটা ব্যাড টাইম মানে আপনি তো অ্যাকচুয়ালি মানে জ্যাক অফ অল ট্রেড অনেকেই বলে না বিকজ হোয়াট হ্যাপেন্স, যে একটা জিনিসে যখন আমরা এক্সপার্ট হয়ে যাই একটা লেভেলের পরে এটা প্র্যাকটিস থাকে না, ইট বিকামস এ সেকেন্ড নেচার। যে তখন আমাদের ব্রেনের যে 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 সেক্টরগুলো কাজ করার কথা ওগুলো তখন অ্যাক্টিভ হয় না, দ্যাট ইজ দ্য টাইম ইট বিকাম ওল্ড। তখন বলা হয় যে ইউ হ্যাভ টু লার্ন নিউ স্কিল। যখন নিউ স্কিল আমরা যে আমরা কি করতে শিখতে নেই তখন আবার ওই লার্নিংগুলো আবার হয়, অ্যাক্টিভ হয়। কিন্তু অনেকে মনে করে ওয়ান্স আই বিকাম দ্য মাস্টার, এটা দিস মাই এক্সট্রিম, দিস ইজ মাই পজিশন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি গুড যদি ওই স্টাইলটা নিয়ে থাকা হয়, কিন্তু এখন আই হ্যাভ মেনি থিংস, মেনি প্রায়োরিটিস, এই জন্য ওকে আই হ্যাভ টু এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। সো দ্য লার্নিং ফেজে থাকাটাই হচ্ছে আমার কাছে জার্নি। আবার অনেকে থাকে না এই একটা মার্শাল আর্টসের থেকে একটা এক্সট্রিম পর্যায়ে পর্যন্ত তার জার্নিটা এটা এটা ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। হ্যাঁ, যে কারণে আমি যেটা বললাম যে এই কারণে হয়তো ফেডারেশন যে একটা জায়গায় ফিক্স থাকতে হয়, ফোকাস থাকতে হয়, এই জন্য আমার ওখানে আর থাকা হয়নি। হ্যাঁ, তো আই শিফটেড আদারওয়াইজ। আপনি মেনশন করলেন যে বিভিন্ন স্টাইলের দিকে আপনার ইন্টারেস্ট ছিল, সো বাংলাদেশে তো একটু কমই আই গেস, বাট আমি একটু আমার চেন অফ থটটা এটা আবার করলাম। বাট মার্শাল আর্টসের মধ্যে স্যার ফর এক্সাম্পল প্রথমে যে স্টাইলগুলো বলা হলো বজনীয়, ওয়াদনীয়, তারপরে আসলাম তাইকুন্ডো, তারপরে আমরা আরো কিছু স্টাইলের কথা বলবো। এগুলোর মধ্যে স্যার ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক গুলো কেমনে পাই? মনে করেন আমরা জানি যে গোজরীয়, ওয়াদরীয়, শতকান একটা ক্যাটেগরি খেলার মধ্যে পড়ে, এখানে জুডো প্লেয়াররা যাচ্ছে না। জুডো প্লেয়ারদের খেলার আলাদা, তাইকোয়ান্ডো আবার আলাদা। তো এই স্যার তারপরে আমরা স্যার আমরা যদি আর একটু চিন্তা করি যে পুরান যে মার্শাল আর্টস গুলো যেখানে হাপকিডো, তারপরে ময় বোরান, যেখানে মানে আমাদের মডার্ন স্পোর্টসেরই ব্যাটলফিল্ড ভার্সনটা। তো স্যার এতগুলো মার্শাল আর্টস যখন আপনি ঘাটলেন, আপনি কি আপনার মতন করে ডিস্টিংগুইশ করতে পারেন যে কোনটা অ্যাকচুয়ালি স্পোর্ট, কোনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি যখন আমি শুরু করি, সাপোজ জি। সবাই কিন্তু শুরু করে মার্শাল আর্টস থেকে স্পোর্টস, তখন তা সে বুঝেও না। জি যখন শুরু করে সবাই কিন্তু চিন্তা করে, সবই কেউ মানে ছোট কাজ শুরু করে তো সবাই সবাই কি বলে চিন্তা করে সেলফ ডিফেন্স অথবা মারামারি, অথবা সে স্ট্রং হবে, অথবা হিরোইক কোনো মেন্টালিটিতে সবাই শুরু করে। আর মার্শাল আর্টসে কি হয়, জাম্পিং, ব্রেকিং, এগুলাই কিন্তু থাকে, ভিজুয়ালাইজেশন থাকে, দেন ইভেনচুয়ালি অনেক রুলস চলে আসে। কিন্তু আসলে কিন্তু দ্য রিয়েল ফাইট শেখার জন্যই সবাই যায়। যে মার্শাল আর্টসে আমরা ছোটোবেলা আমরা কী চিন্তা করি যে ওকে আমার বডি কন্ডিশন থাকবে, আমার হাত পা এরকম থাকবে, আমি ঘুষি দিলে ইটা ভেঙে ফেলবো, আমি জাম্প করে উপরে উঠতে পারবো, এগুলাই কিন্তু বেসিক ধারণা। কিন্তু আস্তে আস্তে এগুলো মানুষ সরে যায়, কিন্তু আমার আর সরা হয় নাই যে আমি ওই জায়গাতে আমি আমাকে ওইটা না শেখা পর্যন্ত আমি কোনো কিছু যাচ্ছি না। এখন আমি যদি বলি যত ইজিলি আমরা মনে করতাম এটা, এখনো পর্যন্ত আই ডিডন্ট রিচ দ্যাট পজিশন। তার মানে স্টিল সার্চিং। কিন্তু তখন মনে হচ্ছে ওকে আই উইল গো দেয়ার উইদিন এক বছরের ভিতরে আমি ওই পজিশনে করে আসবো। তো হয়তো অনেকে ওগুলো ভুলে গেছে, বিভিন্ন হয়তো অন্যান্য স্বীকৃতি পেয়ে, অন্যান্য পেয়ে, অন্যান্য মানে স্কিল ডেভেলপ করার কারণে তারা ওইটা ভালো লেগে থেকে গেছে। কিন্তু আমার ওই জায়গাতে আমি আসলে চেঞ্জ হতে পারিনি। নতুন কিছুর হ্যাঁ, নতুন কিছু না, ওই জায়গাটা পাইনি। বুঝতে পারছি। তো ওই জন্য মনে হচ্ছে ওইটা শিখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে বললাম যে এখন পর্যন্ত কিন্তু আমি যেটা ওটা কিন্তু হয়নি। নেভার এন্ডিং জার্নি। হ্যাঁ, তো এটা এক সেন্সে একটা আফসোস, আবার এক সেন্সে এটা একটা মজা যে না এখন আমি খুঁজতেছি। বুঝতে পারছি স্যার, এটা দেখতে ইনশাআল্লাহ ছাত্র ইয়াংই থাকবে না। চিন্তা করি আপনি কেমনি মেনটেন করছেন একটা ইউথ। সো এখানে আমরা যেহেতু তাইকোয়ান্ডোতে চলে আসলাম, রেজা ভাই তো নিকনেম হচ্ছে সুপারফুড। হ্যাঁ, তো রেজা ভাই আপনি তাইকোয়ান্ডোর সাথে পরিচয় কেমনে হলো? আপনার রুমি সাহেবটা শুনলাম উনি না, এটা তো আমরা লাস্ট এপিসোডে বলেছিলাম জি। যে আমরা 93-তে আমি স্যারকে পেলাম। আমি তখন কারাতে রেফারি, এটা মানে আজকে আর বলার দরকার নেই, মানে আগে যে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওভাবে পরিচয়, তারপর তো স্যারের সাথে পরিচয় হলো, রেজা স্যার বললো যে আমার সিনিয়র স্টুডেন্ট, তুমি ওর সাথে কথা বলো, হয়ে যোগাযোগ, তো ওভাবে শুরু হলো। তো একটা সার্টেন টাইমে তখন তো কোনো ফেডারেশন নাই, তো একটা সার্টেন টাইমে যেটা মজার যেটা কাহিনী হলো যে রেজা স্যার
একজন স্টিভেন নামে একজন ব্রিটিশ হাই কমিশনের একজন কাউন্সিলরকে শেখাতেন স্টিভ, এবং স্টিভেনের 2 ছেলেকেও শেখাতেন। তো স্টিভেন উনি হঠাৎ করে একবার রেজা স্যারকে বললেন যে দেখো নিউজিল্যান্ডে কিছু কোচ নিচ্ছে, কিছু একজন গ্র্যান্ডমাস্টারের আন্ডারে কিছু কোচ নিচ্ছে, তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু বাংলাদেশে আছো, তোমার পারফরমেন্স অনেক ভালো, তুমি দেখো না ওখানে অ্যাপ্লাই করে। তো উনি ওর কাছে খবরটা ছিল, তো উনি অ্যাপ্লাই করলেন, তো নিউজিল্যান্ডে ওনাকে নিয়ে গেল, তো উনি ওখানে গিয়ে পরীক্ষা দিলেন, ওনাকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে নিল নিউজিল্যান্ডে তাইকোয়ান্ডো ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তখন উনি যার আন্ডারে গেলেন ওর নাম জন লি বলতো, ইংলিশ নেম, তার আসল নাম ছিল জুং নাম লি। হ্যাঁ, তো উনি তখন 9 ডান গ্র্যান্ডমাস্টার বোথ ইন হাপকিডো অ্যান্ড তাইকোয়ান্ডো। তো উনি তখন বললেন যে তুমি বাংলাদেশে এত বছর ছিল, বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে তো কোনো ফেডারেশন নেই না, অফিসিয়ালি তো কিছু হয়নি না, কারণ কোকিয়ন থেকে তো কোনো মেম্বারশিপ নেই, কিছু নেই। ঠিক আছে, তুমি তাহলে বাংলাদেশে যাও, আমি আসতেছি, দেখি ওভাবে কীভাবে অর্গানাইজ করা যায়। তাহলে আমরা একটা নতুন একটা ব্রাঞ্চ ওপেন হলো, এটা আমারও লাভ, কোকিয়নের লাভ, তাইকোয়ান্ডোর লাভ, ওখানে যারা আছে তাদেরও লাভ, তারা একটা অফিসিয়ালি ইসের ভিতরে ঢুকতে পারবে। ভেরি গুড। এটা 95, এটা 95-এ রেজা স্যারকে উনি আবার পাঠালেন পরে 95-এ এটা তখন আসার পরে রেজা স্যার সবাইকে ডাক দিল, স্যারের কাছে রুমি স্যারের কাছে খবর দিল, রুমি স্যার সবাইকে ডাকো, আমরা সবাই আসলাম। তখন যারা যারা আগে তাইকোয়ান্ডো করেছে তারা অনেকে এসছে, যারা তাইকোয়ান্ডো কখনো করে না কিন্তু শিখতে চায় এরকমও অনেকে এসছে। তখন একটা মোটামুটি যারা যারা আছে তখন তাদেরকে নিয়ে কয়েকদিন প্র্যাকটিস হলো, এবং তখন ওই জনলি আসলো। জনলি আসার পরে এখানকার সিস্টেমটা বোঝার চেষ্টা করলো যেখানে কীভাবে শুরু করা যায়। তো উনি এখানে করতে গিয়ে দেখলেন যে এখানে একটা অ্যাসোসিয়েশন করতে হবে, আর অনেক কিছু করতে হবে। তখন এখানে একটা রাইট টাইমে একটা অর্গানাইজ করতে গিয়ে একটু ঠিকমতো হচ্ছিল না, কারণ এখানে রুম পাওয়া যাচ্ছে না, একটা হল রুম বুকিং দেওয়া যাচ্ছে না, অনেক কিছু ঝামেলা হচ্ছে। তো উনি বললেন ঠিক আছে তুমি একটা কাজ করো, এখানে তো প্রপার ট্রেনিংটা নাই, মানে মডার্ন টাইকোয়ান্ডোর সাথে তোমরা ফ্যামিলিয়ার না। রেজা স্যার তো অনেক আগে এসছে, তখনকার টাইকোয়ান্ডো আর পরবর্তীতে যে অনেক অ্যাডভান্স হয়েছে বা স্পোর্টস টাইকোয়ান্ডোর দিকে যে চলে গেছে পুরোপুরি, এটা তো অতটা তোমরা ফ্যামিলিয়ার না, সেই জন্য তোমাদের আরও কিছু লাগবে। তখন উনি এখানে একটা পরীক্ষা নেই, পরীক্ষাতে আমাদের 3 জনকে সিলেক্ট করলেন। তো আমি ছিলাম, আরও 2 জন ছিল, আমি ওদের নামগুলো মনে নাই, যাই হোক কিন্তু চিনি আর কি। তো তারপরে যেটা হলো উনি চলে গেলেন, তো ওইটা তখন কোকিয়ন থেকে বলা হলো যে ওরা এখানে মানে 3 জনকে তুমি পাঠাও কোরিয়াতে, তাহলে একটা ট্রেনিং করুক, ওরা বুঝুক, ওরা দেশে গিয়ে আবার শুরু করুক। তো তখন ওইটা বিভিন্ন কাজকর্মে এবং মানে ওইটা তখন ওরা জানালো যে যেহেতু এখানে কোনো অর্গানাইজড ওয়েতে নাই, আমরা আন্দাজি ওদেরকে নিতেও পারবো না, তোমাদেরকে অর্গানাইজ হতে হবে, যেহেতু এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফেডারেশন নাই, এটা এভাবে দেয় না কোরিয়ান গভর্নমেন্ট, কারণ ওরা তো একদম এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয় স্কলারশিপে। তখন ওটা হলো না, তো হলো না বলে জনলি আবার চলে গেল। তখন এভাবে মানে এভাবে অফিসিয়ালি কীভাবে করা যায় এটা নিয়ে কথাবার্তা শুরু হলো। এরকম অবস্থা যেটা হলো, তখন তো আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে যেটা আমরা আগে এপিসোডে বলছিলাম যে মাহমুদুল ইসলাম রানা ভাই এখানে আসলেন, রানা স্যার আসলেন। তো উনি আসার পরে উনি তো অর্গানাইজিংটা খুব ভালো বুঝেন। উনি করলেন কি, উনি একবার নেপালে গেলেন একটা কারাতে টিমের সাথে। ওখানে যাওয়ার পরে যে শুনলেন যে নেপাল তো তাইকোয়ান্ডো তো খুব ভালো, এবং তখন নেপালের একজন অ্যাথলিট এশিয়ান চ্যাম্পিয়ন হচ্ছে ওই বছর, এটা হলো মেবি 96, হ্যাঁ 96-এ সঙ্গীনা বৈদ্য, উনি এখন কোচ, কিন্তু তখন সে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। তো তখন উনি গিয়ে এই রানা স্যার গিয়ে ঈশার সাথে দেখা করেন, এই নেপালে যিনি তাইকোয়ান্ডোর চিফ উনি হলেন দিবরাজ গুরুং স্যার গ্র্যান্ডমাস্টারের সাথে দেখা করেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, এভাবে করতে চাই। তো উনি বললেন যে তুমি করতে চাও, ভেরি গুড, তুমি একটা কাজ করো, দেশে যাও, কি একটা অ্যাসোসিয়েশন বানাও, তারপরে আমাকে জানাও, আমরা এখান থেকে দেখি কি করতে পারি, কারণ আমরাও চাচ্ছি আরও দেশ আসুক, কারণ আমাদের নেক্সট সাব গেমস হবে কাঠমান্ডুতে 99-এ। সো আমরা চাই এখানে, তখনও সাব গেমসে কিন্তু তাইকোয়ান্ডো ঢোকে নাই, তো বলছি যে আমাদের দেশ থেকে শুরু হোক, প্রত্যেকবারই তো কোনো টুর্নামেন্টের নতুন নতুন খেলা ঢোকে, একটা সুপারিশ থাকে, তো আমরা চাচ্ছি এটা ঢুকুক, খুব ভালো হবে বাংলাদেশে যদি আসে নতুন একটা দেশ, খুব ভালো। তখন রানা স্যার দেশে আসলেন, এখানে অ্যাসোসিয়েশন বানিয়ে ওনাকে জানালেন। মজার ব্যাপার তখন থেকে মজার কাহিনী শুরু হলো। কীরকম, দিবরাজ গুরুং বললো যে তোমার ছেলেপেলেরা আসবে, খেলবে, শিখবে, খেলবে, ভালো কথা, তুমি তো এটা ফিল করবা না যে ওরা কতটা কষ্ট করছে, তুমি তো এটা ফিল করবা না যে ওরা কি করে, তো তুমি প্রথম ট্রেনিং নিতে আসো, তুমি
অ্যাসোসিয়েশনের কি জেনারেল সেক্রেটারি ফাইন, তোমাকে আমি চিঠি দিচ্ছি, তুমি আমার টিমের সাথে 2 মাসের এক্সটেন্সিভ ট্রেনিংটা করে। তো এটা কোনো এক সময় রানা স্যার এখানে আসলে উনি আরো ভালো বলতে পারবেন। তো আমি একটু যতটুকু জানি সেটা বলি, ওইটি বেশি ইন্টারেস্টিং। উনি গেলেন, রানা স্যার তো বোঝে নেই যে উনি তো কর্মকর্তা, ওনাকে যে ওই রকমের ট্রেনিংটা দেবে, মানে আমি যেটা বলতে চাচ্ছি আর কি। কারণ It's ওনাকে নিয়ে 23 hours. ওরা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য যে ন্যাশনাল টিমটা রেডি হচ্ছে, ওই টিমের সাথে দিয়ে দিয়েছে যে তুমি ওদের সাথে ফিজিক্যাল করবা, ওদের সাথে প্র্যাকটিস করবা, সব কিছু করবো ওদের সাথে। তো প্রথম দিনই ওনাকে সকালবেলা ফিজিক্যাল করিয়েছে এবং সারাদিন ধরে ফিজিক্যাল করাটার পরে প্রথম দিনই তার শরীর খুব ব্যথা এসে গেছে। পরের দিন আসছে খুব শরীরে জ্বর। তো দিবরাজ গুরুং স্যার আসলেন, এসে বললেন কি ব্যাপার, তুমি প্র্যাকটিস করবে না? বলে স্যার আমার তো জ্বর। জ্বর, আচ্ছা জ্বর তো এটা আমি বললে হবে না, এটা অফিসিয়াল ডাক্তার এসে বললে জ্বর বোঝা যাবে। তুমি তার আগ পর্যন্ত ওই ডাক্তার সাহেব যতক্ষণ না আসে ততক্ষণ এই স্টেডিয়ামে দর্শকগত রঙ্গশালা, স্টেডিয়ামটার নাম, 10 চক্কর দৌড় ওদের সাথে, টিমের সাথে। দৌড় খুব ভালো। স্যার দৌড় দিল 10 চক্কর, তারপর ঘামতে ঘামতে শেষ। এরপরে ডাক্তার আসলো, কি রান্না দেখি, কোনো জ্বর নাই। আরে জ্বর নাই, তুমি তো ইয়াং হয়ে আমার শুরু করো ফুল প্র্যাকটিস। এবং ওনার কেউ পাসপোর্ট কিন্তু আগে ওরা রেখে দিয়েছে যাতে উনি দেশে চলে আসতে না পারে। সো 2 মাস উনি ওদের সাথে প্র্যাকটিস করলেন এবং বুঝলেন কষ্টটা কেমন। এটা দিবরাজ গুরু বুঝাই ছাড়ছেন, থ্যাঙ্কস টু দিবরাজ গুরু। মানে উনি, এবং তারপর রানা স্যার যখন আসলেন এখানে দেখলাম যে একটা ইয়াং ম্যান চলে আসছে, বয়স নিয়ে গেছিল, ইয়াং হয়ে আসলো। তারপরে আমাদের দেশের কোচ পাঠালেন অফিসিয়ালি, সেটা নেপাল গভর্নমেন্ট, তখন নেপালের রাজা বীরেন্দ্র ছিলেন, তার স্পন্সারে আসলে এই বাংলাদেশের প্রথম একজন অফিসিয়ালি ইন্টারন্যাশনাল কোচ আসে। ওনার ডাকনাম হলো তাজন সুব্বা, ওনার ভালো নাম পাদালং টিকা প্রসাদ লিম্বু। উনিও আমার মাস্টার। তো উনি আসলেন 97-এর শুরুর দিকে, না সরি 96-এ, যখন আমাদের এখানে বাংলাদেশ গেমস হচ্ছিল তার ঠিক কয়েকদিন আগে, 96-এর একদম শেষের দিকে উনি আসেন। আসার পরে উনি দেখলেন, তারপর উনি অফিসিয়ালি শুরু করলেন। তখন থেকে মানে তাইকোয়ান্ডোটা শুরু হলো এখানে অফিসিয়ালি ভালোভাবে এবং ইন্টারন্যাশনাল কোচের আন্ডারে। তো উনি আসলেন, ওনার আন্ডারে বাংলাদেশ সাব গেমস খেলেছিল 99-এ কাঠমান্ডুতে। তখন 4টা ব্রোঞ্জ এসেছিল, একদম ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এর আগে কোনো কিছু হয়নি। তখন প্রথমবার 4টা ব্রোঞ্জ এসছে, সিলভার বা মানে ফাইনালে কেউ ওঠেনি, ফাইনালে কেউ ওঠেনি। হ্যাঁ, আর হলো তারপরে 2004-এর দিকে মানে পাকিস্তানে যেভাবে টুর্নামেন্ট হলো সাব গেমস, তখন একটা ব্রোঞ্জ এসেছিল। তখন আমাদের আর্মির একটা প্লেয়ার মিজান প্রথম চান্স পায়। তো তখন এই আমি ঠিক ইয়ারটা আমি খেয়াল নেব, 2002 আর 2004, মানে এরকম একটা সময় পাকিস্তানি যখন টুর্নামেন্টটা হয়। তো মিজান আসার পরেই আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কারণ মিজান কিন্তু আগে বাস্কেটবল প্লেয়ার ছিল আর্মির। তো ওকে কোনো এক আর্মির এক হাই অফিসিয়াল বলেছিল তোমার ফিজিকটা ভালো, আমার মনে হয় তোমার জন্য তাইকোয়ান্ডো ভালো হবে। কারণ উনি তাইকোয়ান্ডো খেলাটা দেখেছেন, বলছে তোমার জন্য এটা পারফেক্ট হবে, তুমি বাস্কেটবলের থেকে না তুমি এটাতে যাও। তো মিজান আসার পরে প্রথমবার যখন ব্রোঞ্জ আসে তখনই আমরা বুঝতে পারি যে না আসলে একটু চেঞ্জ আছে, হি ইজ এক্সেপশনাল। আচ্ছা, ততদিনে আমাদের তাজন স্যার চলে গেছে, তখন কোরিয়ান লিজুসাং মাস্টার চলে এসছেন। কোরিয়ান গভর্নমেন্টের একটা ভলেন্টারি প্রোগ্রাম থাকে কৈকা, ওটার মাধ্যমে। তো আচ্ছা, এই ফাঁকিটা বলে রাখা দরকার, আমরা 96-এ কোকিয়ন, 97-এ এবং 97-এ কোকিয়ন এবং ওয়ার্ল্ড টাইকোয়ান্ডোর আমরা পেয়ে যাই, এফিলিয়েশন পেয়ে যাই ওই সময়। তো তখন এই আর লিজুসাং মাস্টার আসেন 2000 সালে। তো এই মিজানের পরে যেটা হয় 2006-এ সাব গেমস, এই কাঠমান্ডু সাব গেমসে, তখন বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল গোল্ড আসে সাব গেমস এবং এই মিজান পায় সেটা। এবং সেটা একটা, সেই সাব গেমসটা একটা মজার কাহিনী আছে। মানে হোল টুর্নামেন্টে বাংলাদেশে পুরো ভরাডুবি, পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মাত্র 3টা গোল পেয়েছিল, একটা সাঁতার, একটা 110 মিটার স্প্রিন্ট, আর একটা তাইকোয়ান্ডো, আর কোনো গোল নেই। মানে এটা একটা খুব ভয়াবহ ছিল। মানে আর কেউ না, মজার ব্যাপার কি জানেন, ওখানে কোনো টিভি চ্যানেলও ছিল না, বাংলাদেশি কোনো টিভি চ্যানেল ছিল না, কারণ কেউ ভাবে নাই বাংলাদেশের কোনো ছেলে গোল। মানে আমাদের দেশের মিডিয়াগুলো সব অন্য কোথাও ছিল, শুধু এনটিভি তখন। তারা কি কারণে ছিল আমি জানি না, তারা ছিল এবং শুধুমাত্র তারাই এটা রেকর্ড করতে পারছে, তারাই এটা ব্রডকাস্ট করছে এবং তারপরে সবার খেয়াল করছে কি ব্যাপার, আমরা ছিলাম না কেন ওখানে, ফুল মিডিয়া টিমে ছিল না। এটা একটা মানে, আর আমি যেহেতু এটা বলছি, তারপরে গোল্ড আসে হলো 2010-এ বাংলাদেশে, আরেকবার যখন ঢাকা যখন সাব গেমস হয় তখন আমাদের এখানে 2টো গোল্ড আসে, আরো কয়েকটা আসে।
আর এখানে কি তাইকোয়ান্ডো টিমও অ্যাক্টিভ, কারাটে টিমটাও অ্যাক্টিভ? হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে জুডো আমরা আছে। একটু ডুববো হ্যাঁ, কারণ জুডো তো আর ইসের পর থেকে আর সাব গেমসে আর আসেনি। জুডো তো আবার জুডো এরপরে তো আর এই সাব গেমসে আর আসেনি, এটা ইনক্লুড করেনি। আর ইসে আগে ছিল, আর কাঠমান্ডুর পরের থেকে মনে হয় আর আসেনি। আর এরপরে লাস্ট টাইম যে আমরা সাব গেমস হলো কাঠমান্ডুতে 2019-এ, তখন বাংলাদেশের পক্ষে প্রথম গোলটা আসে তাইকোয়ান্ডো, সেটা হলো দীপু চাকমা যে পুমসেতে পায়। তো এটা তো তাইকোয়ান্ডোর ইতিহাস বলেই ফেললাম অনেক কিছু চলে এসছে। এভাবে। আর মাঝে মাঝে যেটা হয় আমাদের এখানে, ওরা কোরিয়ান গভর্নমেন্ট কিছু স্কলারশিপের ব্যবস্থা করে, লং কোর্স, শর্ট কোর্স। অনেক সময় কিছু কিছু কোচ আসে 10 দিনের জন্য, 15 দিনের জন্য, এগুলো শর্ট কোর্স। আবার অনেক সময় যেটা হয় স্কলারশিপ, যেগুলো খুব মানে দামি দামি স্কলারশিপ, সেগুলো হলো যে হয়তো দেখা যায় বাংলাদেশ থেকে 1 জন বা 2 জনকে 6 সপ্তাহের জন্য কোরিয়াতে নিয়ে ট্রেনিং দেওয়া হয়। Okay. সেটা হলো মাস্টার ট্রেনিং। ওই ট্রেনিং এর পরে লাস্টে একটা পরীক্ষা দিতে হয়। ওই পরীক্ষা দিয়ে যারা পাশ করে তাদেরকে একটা করে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট দেওয়া হয়, যে ইন্টারন্যাশনাল একটা লেভেল আছে, ইন্টারন্যাশনাল মাস্টার। সে হয়তো 3rd ক্লাস হতে পারে, 2nd ক্লাস হতে পারে, 1st ক্লাস হতে পারে। ওটা ড্যানের সাথে ওটা এনলিস্টেড। ওইটা হলো হয় কি, পৃথিবীর যে কোনো দেশে গিয়ে সে অফিসিয়ালি তাকে শেখাতে পারবে। তো গভর্নমেন্ট লেভেলের কোনো সমস্যা হবে না, ওরা তো ওটা সার্টিফাই করেই দিচ্ছে। তো এটা এই লং কোর্সে আমরা 3 জন মানে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। 2014 সালে প্রথম পেয়েছিল, তখন আমাদের মরহুম ছোট ভাই আর কি, সোহেল, আনোয়ারউদ্দিন সোহেল, ও প্রথম কমপ্লিট করে ওই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পায়। 2015 সালে আমি ওটা গিয়ে কমপ্লিট করি। আর 3 বছর আগে এবারের পরে রুমকি নামে এক মেয়ে, ও গিয়ে কমপ্লিট করেছিল। এটা হলো লং কোর্সে যারা হয়েছে। আর শর্ট কোর্সে অনেকেই পারে, ওটা শর্ট কোর্সে এরকম 3-4 জন আছে এখন ইন্টারন্যাশনাল মাস্টার হিসেবে, মানে আমরা দাবি করতে পারি আর কি। তবে তো যাই হোক, আমরা সবাই একটা পজিশন তাইকোয়ান্ডো এন্ড কারাটে স্টেজ তো একটা ব্রেক নিয়ে আসি and then Sure. to the stop and we're back. So ভাবতেই পারেন একটা পডকাস্টে ব্রেক কেন, ক্যামেরাটা একটু গরম হয়ে গেছে। So back with the আমরা গর্বই না, আমরা গর্বই না। তো আমরা হিস্ট্রি অফ বাংলাদেশ ডিসকাস করতে করতে তাইকোয়ান্ডো পর্যন্ত আসলাম। হুম। এখন আরেকটা মানে এশিয়ান গেমস, আরেকটা সাফ গেমস, এই জায়গায় বাংলাদেশের টিম যাওয়া শুরু করলো। কোন মানে মার্শাল আর্টস তো একটা বিশাল খেলা, টেকনিক মানে বিশাল ফিল্ড। এটার মধ্যে যদি বক্সিং ঢুকান, বক্সিংও আছে, আবার এটার মধ্যে যদি টেকনিক্যালি সোর্ড ফাইট বা গান ফাইট ঢুকান, সবকিছুই তো মার্শাল আর্টস। Yeah. কিন্তু যখন একটা গেমে যাচ্ছে, এটা এক একটা রুল সেট ফলো করে যাচ্ছে। সো স্যার এখন তাইকোয়ান্ডো, কারাতে অ্যান্ড জুডো, যেটা আমি এতদিনে চলে আসছি, এটার পরে স্যার একটা যদি মানে আর কি স্টাইল ঢুকলো বাংলাদেশে, মানে রাজা ভাই যদি এটার মধ্যে আপনাদের দুজনের দেখা জিনিসের মধ্যে ফেলতো যে এই লেভেল বাংলাদেশে তো তাইকোয়ান্ডো টিম আছে, কারাতে টিম আছে, জুডো টিম আছে, তারপরে যে মার্শাল আর্টস এটা বাংলাদেশে কই গেল আফটার দিস 2000? আমার মনে হয় স্যার ভালো বলতে পারবেন। বেসিক্যালি কারাতে, তাইকোয়ান্ডো, জুডো, মানে মানে কারাতের যে স্টাইলগুলো, কতগুলো স্টাইল আছে যেটা স্পোর্টস কারাতে হিসাবে করা হয়, এগুলো আসলে আলাদা আলাদা স্টাইল হলেও যখন কম্পিটিশন হয় তার একটা স্টাইলেই সবাই করে। একটা একটা ইভেন একটা Rules, regulations মানে। একটা জেনারেল একটা থাকে, রুলস থাকে, ওইটাই তারা ফলো করে। হয়তো প্র্যাকটিসের সময় তারা গুজরীয়, সিতরীয়, শতকান আলাদা আলাদা করে, ওইটা হচ্ছে কিছু প্রিন্সিপালসে থাকে, সমস্যা থাকে। কিন্তু ফাইটিংয়ের সময় অথবা কম্পিটিশনের সময় ইজ দ্য সেম রুলস, ওটা তো করে। কিন্তু আবার আর একটা স্টাইল আছে, দ্যাট ইজ অলসো স্পোর্টস, বাট ওটাকে স্পোর্টস হিসাবে না থেকে প্রফেশনাল স্পোর্টস ধরে, যা লাইক তারপরে কিউকুশিন কাই, তারপরে উশিরিও কারাতে, এরকম কিছু কারাতে আছে। ওকিনিয়ন স্টাইল কারাতের কিছু স্টাইল আছে যারা মানে ওটাকে অনেক সমস্যা বলে যে ওই স্পোর্টস কারাতে বলে নন কন্ট্যাক্ট কারাতে, ওটাকে বলে ফুল কন্ট্যাক্ট। হ্যাঁ, দ্যাটস লাইক লিটল বিট মানে হার্ড কোর। তো hardcore. It's এতটা hardcore যে after many years of learning like taekwondo and other styles, একটা সময় I had a very bad experience with them in fighting. So তখন দেখা গেছে যে okay, I had to go to them to learn and know about the style, and that is basically অনেক একটু সবার জন্য না, এটা আসলে হার্ড। তো বাংলাদেশে এটা শুরু হয়েছিল মানে কিউকুশিন কাই নামক একটা স্টাইল থেকে।
তো মুনির ভুঁইয়া নামে একজন ভদ্রলোক, উনি শিখে আসলে মানে মুনির ভাই হিসেবে ওনাকে চিনি। সো হি ওয়াজ, তার কাছে প্রথমে এটা বাংলাদেশি হয় প্রমোট হয়, এখনও তার স্টুডেন্টরাই এটাকে করতেছে, রান করতেছে। তো আমি তার কাছে করছিলাম, প্র্যাকটিস করছিলাম ফর 6 months। সো ওখানে লাইক ডিফারেন্ট মানে দুইটা মানে ইফ ইউ সি দূর থেকে দেখলে মনে হবে যে কিক পাঞ্চেস ইজ দ্য সেম, কিন্তু যখন কম্পিটিশন আসবে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, কারণ ফুল কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্ট আসলে এটা নর্মাল মানুষকে বুঝাইতে গেলে তাদের দেখতে হবে, বুঝতে হবে, দেন যেগুলো মানে এটা বুঝবে। কারণ অনেক সময় খেলাতে মনে করলে তো সবাই মনে করে যে লাইক ইটস হিরিং অথবা কিক বক্সিংয়ের মতোই, বাট নো, মানে যেটা স্পোর্টস হয় ইটস লাইক মানে পয়েন্ট বেস, আর ওইটা হচ্ছে এইটা পয়েন্ট বেস, বাট ইটস মোর অফ এ মানে নকআউট বেসড। হ্যাঁ ওইটা। তো এখন ওটা করতে গেলে বডি যে কন্ডিশন না থাকে, রেডি যদি না হয়, তাহলে দ্যাট পার্সন উইল গেট মানে ইনজিউর্ড, মানে দ্যাটস ইট। বাট ওটাতে ইনজুরি থাকে, লেভেল থাকে, যার যার চয়েস অনুযায়ী এটা বলে। মানে আলটিমেটলি এম কিন্তু একই, বোথ উইল বি লাইক মানে হবে ট্রেন্ড মানে ফাইটার্স হবে। কিন্তু এখন উইথ রেসপেক্ট টু অল দ্য পিপল অফ মার্শাল আর্টস, এইখানে সবসময় আমি মানে ওকে আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাম, বিকজ whatever it is, you're practicing, learning this and that, you get ready, then ওই যে এখন রেডি করা হচ্ছে কিসের জন্য? No, it was supposed to be for the war or supposed to be for the self defense, But they are getting him ready for competitions. for competition. তো তখন তার 100% ফোকাস ওখানে থাকে। একটা সময় হি ফরগেটস দ্যাট হি ইজ এ ফাইটার, তখন দেখা যায় হি or he turns into a sportsman. হ্যাঁ, দ্যাটস নট ব্যাড, কিন্তু তার এইমটা কিন্তু আলাদা ছিল। অ্যান্ড অনলি ফর দিস রিজন, ওই যে যেটা বলা হলো যে হাফ কিডো, তারপরে মানে আইকিডো, ক্রাভ মাগা, জিত কিডো, ওগুলো কিন্তু কম্পিটিশন হয় না। তো এখন ওইখানেও দেখা যায় যে কিছু কিছু সাইড প্র্যাকটিস করতে, কিন্তু ওরা কিসের জন্য তৈরি হবে? একটা এম থাকতে হবে তো। জি, এম না থাকলে তো একটা মানুষ তো এমনি এমনি করতে পারে না। তো ওখানে দেখা যায় কিছু তাকে স্পিরিচুয়াল একটা এম থাকে, কিছু থাকে একটা মানে ওয়েলনেসের জন্য, সেলফ ডেভেলপমেন্টের জন্য। আর ম্যাক্সিমামই এই সমস্যার ম্যাক্সিমামই থাকে হচ্ছে ওকে গেরি ফর লাইক ইনটু দ্য স্ট্রিট অর দ্য ওয়ার জোন। যদি ওয়ার জোনে হয় দ্যাটস ইজি, কারণ কি যেমন আর্মি টার্মি তো যেরকম তারা রেডি থাকে মেন্টালিটি ইয়ের জন্য, ওয়ারের জন্য। বাট ফর দ্য স্ট্রিট যদি কেউ রেডি হয়, দ্যাটস দ্য ডিফিকাল্ট পার্ট। কারণ কখনো ওরকম ইনসিডেন্ট যদি না হয়, কারণ এটা তো রেগুলার কেউ চায় না, স্ট্রিটে হ্যাঁ, আবার হবেও না, তখন কতদিন সে এটা করবে, তখন এটা কি করবে, তখন তখন একটা কিছু জিনিস থাকতে হয় যে আই এম ডেভেলপিং দিস, আমি আমার এম এটা ধীরে ধীরে আমি এভাবে চলে আসবো, দ্যাট ইজ দ্য থিং। তার মানে কি এটা হচ্ছে নিজের সাথে কম্পিটিশন। সো দেখা গেছে যে ওই জায়গাটা আমার মনে হয় যে ইটস মোর ইনটু মার্শাল আর্টস ফিল্ড আমার মনে হয়, আর এই দুটো মোর ইজ অ্যাথলেটিক ফিল্ড মনে হয় আমার কাছে। ওয়াও, এই জন্য কি আপনি ক্রাভ মাগা শিখতে গেলেন? না, ক্র্যাব মার্কেটটার ব্যাপারটা হয়েছিল কি, দ্য থিংস আই ওয়াজ লুকিং ফর, লাইক সি লাইক মানে যেটাই একটা থাকে না যে ওকে আই উইল বি ফাইটিং, আই উইল বি ইউজিং ওয়েপন্স, আই ওয়ান্ট টু বি জেমস বন্ড, আই ওয়ান্ট টু বি দিস দ্যাট, বাট ছোটোকালের যেটাই থাকে। কিন্তু ইন মার্শাল আর্টস দেখি না। আবার কিছু কিছু মুভিতে আমরা দেখি যে আগে দেখতাম যে মার্শাল আর্টস একটা হিরো, ওকে পিপল আর উইথ গানস, কিন্তু যেহেতু মার্শাল আর্টস মুভি, সে গান টান ফেলে দিয়ে সে এখন তার পারফরমেন্স দেখানো শুরু করলো। আই নেভার লাইক ইট, কারণ এটা রিয়েলিটিতে এটা হয় না। কিন্তু লাইক ইফ এখন আমরা যদি দেখি জন উইক যদি দেখি, হি ইজ ফাইটিং অ্যান্ড হি ইজ ইউজিং গানস অ্যাজ ওয়েল। বেসিক্যালি ওয়েন আই ওয়াজ এ কিড, দ্যাট ওয়াজ দ্য রিয়েল পিকচার। তো এখন খুঁজতে অ্যাট লাস্ট যখন ক্র্যাব মার্কেটে আসলাম, হোয়াট আই লার্ন, যেটা আগে এমনি পারতাম, ভুলে গেছিলাম, মানে ভুলাই দিছে টু টিচ টু লার্ন আদার মার্শাল আর্টস, আই হ্যাড টু গো ব্যাক দেয়ার এগেন, দ্য ইজিয়েস্ট ফর্ম। হ্যাঁ, তো এখন হয়তো এমন হতে পারে যে বয়স বেড়ে যাচ্ছে, অন্যগুলো কঠিনও লাগে, বিকজ আই এম এ লেজি পার্সন। তো তার মধ্যে ওকে এটা যদি হয়ে থাকে তাহলে ওকে দিস ইজ রাইট। অ্যান্ড দ্য ক্র্যাব মার্কেটের বেস্ট পার্ট ইজ দ্যাট দিস ইজ মানে যেটা ওই যে হাফকিডো আইকিডো যেটা ওরিয়েন্টাল মানে ব্যাটল টেস্টেড, দিস ইজ লাইক মডার্ন ডেজ ব্যাটল টেস্টেড একটা মার্শাল আর্টস। আর আমরা আগে যেটা মনে করতাম মার্শাল আর্টস এই যুগে কেন কাজে দিবে, মানে এখন তো পিস্তলের যুগ, আর্মসের যুগ, বাট ক্র্যাব মার্কেট ডিলস উইথ দিস থিং।
যে লাইক উই ডিল উইথ ওয়েপন্স অ্যান্ড উই সিকিউর বি আনআর্ম কমব্যাট। তো হয়তো এইটা খুঁজতে খুঁজতে একটা সার্টেন এজ, মানে যখন আই এম নট দ্যাট ইয়াং এনিমোর, আই ফাউন্ড দ্যাট। সো আর তখন দেখা যায় যে ওটা পাওয়ার পরে যেটা হয়েছে, আই এম লার্নিং দিস থিং ভেরি ইজিলি, অ্যান্ড ওয়েন আই এম টিচিং দিস থিং অন্য মানুষের শেখাইতে গেলে ইটস ভেরি হ্যাক্টিক, কারণ ইটস ভেরি হার্ড। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু হার্ড জিনিস থাকে, কেউ টিকতে পারে না, বাট দিস ইজ সো ইজি, Anybody can. কেউ যদি ইচ্ছা করে হি ক্যান লার্ন। সো তখন আর কি স্ট্রেসটাও কম থাকে। অ্যান্ড লাইক ইউ সি ইন দ্য স্ট্রিট ইস, যখন কেউ অ্যাটাক করবে ইট ইজ স্ট্রেসফুল। সো আমি যদি ট্রেনিংটা যদি উইদাউট স্ট্রেস করতে পারি তাহলে ওইটা আমি হয়তো ডিল করতে পারবো, কিন্তু ট্রেনিংটা যদি এর চেয়ে বেশি স্ট্রেসফুল হয় তাহলে ওই জায়গা পর্যন্ত আর আমি করা যায় না, মানে আসাই যায় না। তখন যারা করে নাই তারা কিন্তু এখনো মনে করে দে ওয়ান্ট টু লার্ন মার্শাল আর্টস বাট নেভার লার্ন ইট বিকজ ইট ওয়াজ সো হার্ড। তাহলে সে ডিফেন্স কীভাবে করবে? বাট ক্র্যাব মাগাতে যেতে হবে, ওয়ান্স ইউ ফিনিশ ইট ইউ গেট দ্য কনফিডেন্স, এই কনফিডেন্স ওকে নাও আই ক্যান ডু ইট। সো এটা আমার কাছে ইজিয়ার ভার্সন মনে হয়েছে, মোর ইফেক্টিভ মনে হয়েছে। এখানে আমি মাঝখানে এমন একটা স্টোরি বলি যেটা আপনার কাছে আসবে যে, সো একটা সিনেমা আমার খুব পছন্দের। তো আমি তো 10 বছর আগের কথা বলতেছি, যেখানে নেটফ্লিক্স অত স্ট্রং ছিল না, সো ল্যাপটপে মুভি সেভ করা থাকতো। তো আমার একটা মুভি সেভ করা থাকতো, নামটা না বললাম, খুব ভালো একটা অ্যাকশন মুভি। তো তখন আমি মুয়াই থাই, জুজিৎসু, রেসলিং, আরেকটা কিছু করতাম। তো 4-5টা প্র্যাকটিস করতেছি, তো মাঝে মাঝে ওই সিনেমাটা ল্যাপটপ অন করে দেখতাম। তারপরে ঢাকায় কামরাঙায় কোর্সটা করলাম। কোর্সটা করার পরে একদিন আমি র্যান্ডমলি সিনেমাটা ছাড়লাম। এটা কিন্তু আমার সব ট্রেনিং এর সময় দেখছি, কারাটি বলেন, কামরাঙা করার পরে যখন সিনেমাটা দেখলাম আমার কাছে মনে হচ্ছিল যে সবাই নাচতেছে। মানে একবার হাতে 4 জনের কাছে মাইকটা খাইলাম, তারপরে এগুলো 4 জন মারতেছে না কেন? So, এখানে আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় চলে আসলাম। একটা হচ্ছে যে রেজা ভাই, আপনিও তো তাইকোয়ান্ডো প্র্যাকটিস করছেন, এখন কামরাঙা অনেকদিন ধরে করতেছেন। সো এই যে দুইটা আলাদা, স্যার যেটা একটু হালকা করে বলতেছিলেন যে নো কন্ট্যাক্ট থেকে ফুল কন্ট্যাক্ট। সো কোনটা কার জন্য? নো কন্ট্যাক্টটা কার জন্য, ফুল কন্ট্যাক্টটা কার জন্য? এবং আমরা যখন আর্মসে চলে এসেছি, কামরাঙাতে আমরা ডিসার্নিং শিখি, কিন্তু আমরা গোলাগুলিটা শিখি না। কিন্তু ডিসার্নিং পর্যন্ত গিয়ে আমরা আটকায় যাচ্ছি, কিন্তু এটার পরেও তো আরেকটা ডেভেলপ করছি। Yeah, এখন এইটার ব্যাপারটা হচ্ছে কি অবশ্যই শিখতে হবে, বাট এটা ফ্যাসিলিটি তো থাকতে হবে। আচ্ছা জি। লাইক ওকে, বা এখন যদি এমন হয় যে বাংলাদেশে একটা ছেলে পাইলট হতে চায় বাট দ্যার ইজ নো এয়ারক্রাফট, হ্যাঁ হ্যাঁ, এখন তারা কি করবে? তাহলে তো তাকে একটা যেখানে এয়ারক্রাফট আসে ওখানে গিয়েই করতে হবে। এখন বাংলাদেশে যেহেতু গান কন্ট্রোল খুব স্ট্রিক্ট, এখানে সবার এই নাই, মানে অ্যাক্সেস নাই, শুধু আর্মি অথবা পুলিশরাই করতে পারে। ওদের পুলিশদেরও ক্ষেত্রে দেখা যায় আর্মিদের চেয়ে অনেক লিমিটেড অ্যাক্সেস থাকে, আর সিভিলিয়ান তো নাই। তো এখন হ্যাঁ, উই হ্যাভ দোজ থিংস। সো এটা করতে গেলে ওকে ইউ হ্যাভ টু গো টু দ্য প্লেসেস যেখানে এটা এটা আসে, মানে যেটা পারমিটেড, ওই সমস্ত প্লেসে দেন ইউ হ্যাভ টু ডু ইট। এটা তো ইচ্ছা মতো করা যায় না, বিকজ ফার্স্ট অফ অল ইট ইজ নট পারমিটেড, সেকেন্ড অফ অল ইট ইজ রিস্কি। জি, হ্যাঁ, তো এই দুইটা নিয়েই তো ওই একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে তখন জিনিসগুলো করতে হবে। যেরকম আর্মিতে যে ট্রেনিং করতেছে ওরা তো রাস্তায় এসে করবে না, বিকজ ইটস আর্মস অ্যান্ড অ্যামুনেশন, ফায়ারিং হচ্ছে, লাইভ ফায়ার, তো ওদেরকে ওই একটা আলাদা একটা সেফটি প্লেসে কিন্তু ওরা ট্রেনিং করতেছে। তো ওই রকম ওই সমস্ত জায়গায় তো যেই করতে হবে, কিন্তু ওই প্লেসে সিভিলিয়ানদের জন্য নাই। আর এই জন্য আমরা সিভিলিয়ানদের, যেহেতু বাংলাদেশে সবার আর্মস লাইসেন্সও নাই, তো সে প্রয়োজনও করে না, বোধ করে না। কেন তো আমি তো কাউকে বলবো না যে ইলিগাল আর্মস নিয়ে গো অ্যান্ড শুট। হ্যাঁ, তো এই জন্য ডিজাইন পর্যন্ত করাই, কেন এইটা হয়তো এইটা কাজে লাগবে, কিন্তু যদি এখন আর্মস যদি এটা করে অ্যান্ড হি গট দ্য আর্ম, লাইক একটা লাইসেন্স আর্মস থাকে, তাহলে যদি ট্রেনিং করো তার জন্য এটা ভালো হবে। কারণ সবারই ট্রেনিং করা উচিত, কিন্তু বাংলাদেশে আমি এটা দেখছি যাদের লাইসেন্স আছে দে ডোন্ট হ্যাভ দ্য ট্রেনিং। তো এই যে ট্রেনিং নাই, কবি ওটা তার কোনো কাজে দিবে না। কারণ সে এক জায়গায় প্রুফ করতেছে সে আনসেফ, এই জন্য সে লাইসেন্সটা পাচ্ছে। হ্যাঁ, এবং এই গানটা যে কোথায় রাখতে হয়, কীভাবে বের করতে হয়, আন্ডার স্ট্রেস জানে না। মানে আমি অনেকবার দেখে খেয়াল করছি যে যদি ওই সিচুয়েশনে যদি হয়, তার গানটা নিয়ে যাবে, সে গান মিস করতে পারবে, মানে সন্ত্রাসীরা এসে নিয়ে যাবে। লোক নিয়ে যাবে। কারণ কি স্মল আর্মস অ্যান্ড লং আর্মসের ভিতর পার্থক্য আছে। যখন স্মল আর্মস দেয় কেন, এটা কিন্তু হাউস সেফটির জন্য কম। এটা কিন্তু যখন আমি মোবাইল থাকি, আমি কোথাও যাচ্ছি, এটা পার্সোনাল ইয়ের জন্য দেওয়া হয়, কিন্তু তারা যেভাবে রাখে এটা ফাংশনাল না। আবার বাসাতেও যখন যেভাবে রাখে, যে প্রেসে রাখে, ইট ইজ নট ইভেন ফাংশনাল। যদি কারণ কেউ তো বলে আসবে না
অতর্কিত যখন যখন আসবে এবং দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় খুব কমই দেখা যায় ইউজ হয়েছে, বেশি দেখা গেছে এগুলাই নিয়ে গেছে, তারপরে এটা নিয়ে ঝামেলা হয়েছে। হ্যাঁ, বিকজ ইটস নট দ্যাট তোমার আমার একটা আই হ্যাভ দ্য মানি আই গিভ ট্যাক্স, এই জন্য আমাকে একটা আর্মস দিল। নো, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ট্রেনিং। Sure. কারণ ওইটা কি রাখতে হবে, কারণ এটা যদি আমার থেকে হাত ছাড়া হয়ে ক্রিমিনালদের হাতে যায়, ইট ইজ এ লিগাল ওয়েপেন, এটা কিন্তু ব্যবহৃত হবে। হচ্ছে কিন্তু আমরা এটা হ্যাঁ, দেখতেছি। তো এই জন্য এটাকে যখন আমি নেবো, এটা একটা দায়িত্বই থাকা উচিত, দায়িত্ববোধ থাকা উচিত, এবং এটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি থাকা উচিত। তাহলে তো বাংলাদেশ গভর্নমেন্টের উচিত যে যাদেরকে লাইসেন্স দিচ্ছে তাদেরকে আসলে ট্রেনিং করানো হয়, এক্স্যাক্টলি, এবং প্রপার ট্রেনিং। তাই না? মানে যে তুমি কারণ কিভাবে এটাকে- যদি এখন যেরকম স্পোর্টস শুটিং, যেরকম মার্শাল আর্টস যেরকম স্পোর্টস থাকে, স্পোর্টস শুটিং কি এটা কিন্তু একটা স্পোর্টস, কিন্তু আন্ডার স্ট্রেস হঠাৎ করে যখন এটা হচ্ছে, এটা কিন্তু সেই করতেছে না, এটা শুধুমাত্র শুটিং এম এরকম কিছু ইভেন্ট থাকে এটা, কিন্তু Controlled environment. যে লাইসেন্স আর্মস কি করতেছে, ক্যারি করতেছে, সে কিন্তু ওইটাও কিন্তু করে নেই। হ্যাঁ, ওইটাও করে নেই, প্লাস অন্য তার কিন্তু নেই। এমনকি অনেকে দেখা গেছে যে গান যে আন্ডার স্ট্রেসে যদি ব্লক হয়ে যায়, হয় কি করতে হয়, দেখা যায় সে ওইটা নিয়ে যাবে দোকানে, মেকানিক্সকে দিবে, সে ঠিক করে দিবে। হ্যাঁ, মানে হি ক্যান ইভেন মানে হ্যান্ডেল ইট। তো ওটা বেসিক যেটা এটা তোমার করতে হবে, থাকতে হবে। কারণ ইফ ইউ সি দ্য আর্মি, তাদেরকে কিন্তু এটা খোলা এবং করা, সবটাই সে- এইটা চোখ বন্ধ করে অথবা এটা কি ইটস সো ইম্পর্টেন্ট এটা। তো এই ইম্পর্টেন্ট ফ্যাক্টরটাই দেখা যাচ্ছে সিভিলিয়ানদের নাই। হ্যাঁ, তো ওটা তো অবশ্যই একটা এসেনশিয়াল, কারণ মার্শাল আর্টস কম্ব্যাটিস মানে ইজ ডিলিং উইথ ভায়োলেন্স। Sure. তাহলে তাহলে যদি আমি সব না করি, তাহলে এটা মন কখনো ভরবে না। Bigger violence will be. তো ক্রাভ মাগাতে স্যার আমরা যেটা বাংলাদেশে করতেছি, যেমন আমাদের স্যার আপনি যেমন আপনার শুটিং কোর্সগুলো বাইরের থেকে করে আসতে পেরেছেন, বাংলাদেশে তো মানে আমরা এয়ার গান পাচ্ছি, কিছু প্রপের মতন জিনিস পাচ্ছি, এগুলো দিয়ে কি ট্রেনিং? এটা আগের ইয়েতে বলছিলাম যে ওকে লাইভ এমও দিয়ে আমরা যখন করতেছি, ওকে জাস্ট লাইভ, ওকে ওটার ইম্প্যাক্ট আলাদা। কিন্তু এখন অ্যাক্সেস যদি না থাকে, ওকে উইথ গানস যেরকম পেইন্ট বল আছে, এগুলো দিয়েও যদি করা যায়, এবং ইফ যারা শিখাচ্ছে তাদের যদি প্রপারলি ট্রেন থাকে, মানে কারণ গেমস রিলেটেড যদি করে, ওটা কিন্তু এক জিনিস, কিন্তু রিয়েল লাইফ সিনিয়র যদি করে, মানে ফোকাস করে, তাহলে কিন্তু ওটা দিয়ে কিন্তু অ্যাটলিস্ট 70-80% সিমুলেশন দিয়ে কিন্তু সে করতে পারবে, কভার করতে পারবে। তারপরে হয়তো যদি ওই ধরনের সিনারিও হয়, অ্যাটলিস্ট হি উইল বি মাচ মোর বেটার রিয়াক্টিভ দ্যান দ্য আদার পার্সন। যে জীবনে দেখেও না হ্যাঁ। ট্রিগার বা মানে অ্যাটলিস্ট Exactly. কনফিডেন্সটা তো পাবে সে, তাই না? এক্স্যাক্টলি। জানি কি হচ্ছে। মানে যেরকম আমরা ছোটকালে ছুঁই খেলতাম, যাদের এই খেলাটা আসে তাদেরকে ওই যে যদি কেউ কিডন্যাপ করতে আসে, সে মাস মোর ইজিলি বেরিয়ে যেতে পারবে, বরং এখনকার ছেলেমেয়ে যারা বসে থাকে তারা কিন্তু পারবে না। স্যার আমরা জানি এইটুকু না যে মানে আমরা যেহেতু হিস্ট্রি অফ মার্শাল আর্টস নিয়ে কথা বলতেছি, তো আমরা একটা আই গেস দুনিয়াতে এমন একটা সময় আসছি যে আমেরিকাতে যেটা হচ্ছে এটা ঢাকাতেও মানুষ জানতেছে, অ্যাক্সেস পাচ্ছে ট্রেনিং এর, ওটা ভিন্ন ব্যাপার, কিন্তু জানতেছে। So, স্যার আমরা অনেকদিন ধরে জানি যে স্টিক এন্ড নাইফ ইজ আ বিগ পার্ট অফ মার্শাল আর্টস। তো এটা একটা সিস্টেম আছে, যেমন থাই ফিলিপিনো কিছু আর্টস আছে। সো এখন স্যার গানের জন্য আগে আমরা জানতাম যে যুদ্ধ ছাড়া গানের প্রয়োজন নেই, কিন্তু স্যার এখন তো গানটাও চলে আসছে ইজ মানে ইন মডার্ন হিস্ট্রি, মানে ইন মডার্ন টাইমস গান ইজ ভেরি মাচ আ পার্ট অফ এভরিডে। চলে আসছে, there are reasons also. If you see, যদি আমরা আগে থেকে, if you see the ভিয়েতনাম টাইমের যে টাইমগুলা, ওই সময় যে এইগুলো বর্জন, মোস্ট অফ দ্য ফাইট ওয়াজ জাঙ্গল ওয়ারফেয়ার, মোস্টলি 80%. এখন if you see the scenarios is urban warfare. তো এখন আরবান ওয়ারফেয়ার যখন হয়, the civilian casualties অনেক বেশি হয়, অনেক বেশি হয়, এবং they don't know what to do. কারণ যখন একটা জায়গাতে হচ্ছে লাইক দিস আর দ্য প্লেস, ওখানে সব হচ্ছে, ওইটাতে কিন্তু সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস অনেক কম হয়, আনলেস ওই গ্রামে গঞ্জে অথবা ওই সমস্ত ইয়েতে যারা না থাকে। কিন্তু এখন যেটা হচ্ছে ইসি লাইক একটা 20 তলা বিল্ডিং নাই হয়ে যাচ্ছে বম্বিংয়ে, তো পুরো 20 তলা কতজন লোক থাকে, দে ডোন্ট নো বম্বিংয়ের সময় আগে পিছে, মানে প্লেনের সাউন্ড টাউন্ড, হয়তো যে সমস্ত দেশে 10-20 বছর ধরে যুদ্ধ হচ্ছে দে গট ইউজ টু ইট, কিন্তু হঠাৎ করে আমাদের দেশে যদি শুরু হয়, দেখা যাবে ম্যাক্সিমাম লোকজন তারা মানে জানবি বুঝবেই কি না। করতে হবে। হ্যাঁ, দেখা যাবে একটা ফাইটার সাউন্ড হইতেছে, সেটা বুঝতে, এটা যে ফাইটার এটা বুঝতেও তার লেগে যাবে।
হয়তো বুঝবে না। হ্যাঁ রিয়াকশন তো পরে, সেটাই। বিকজ যখন সুপারসনিক হবে সে সাউন্ড পাবে পরে, প্লেনটা চলে যাওয়ার পরে, আফটার দ্য বম্বিং হি উইল হিয়ার দ্য সাউন্ড। এই যে ধারণাটা যে পরে পাবে, এটাও অনেকে জানে না। সো তখন মনে হয় যে উই আর নট ওয়েল এডুকেটেড ফর দিস কাইন্ড অফ সিনারিওস, ওয়ারেস আমরা মনে করি এটা হবে না, বাট এনি টাইম ইট ক্যান হ্যাপেন, অ্যান্ড আই গেস ইটস নকিং এট দ্য ডোর নাও। দুনিয়া যে হ্যাঁ, কারণ পৃথিবীর সবাই এখন কিন্তু কিন্তু আস্তে আস্তে রেডি হচ্ছে এক্সেপ্ট আস। কারণ এখন মানে ওই দিন আমি একটা জিনিস দেখলাম যে আমাদের ইন্ডিয়াতে পার্শ্ববর্তী দেশে আসাম সাইডের যে বর্ডারের ইয়েতে দে আর গিভিং ইজিলি লাইসেন্স টু দ্য তাদের ইয়েদের টু ব্রিং টু বাই আর্মস অ্যান্ড থিংস, সো দ্যাট যে ওরা বলছে যে এখানে বাংলাদেশিরা কিছু লোক তাদেরকে হয়তো ই করছে, অ্যাসল্ট করছে, তাদের সেফটির জন্য এটা দিচ্ছে। তার মানে দে আর গেটিং প্রিপেয়ার। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু না, আমরা কিন্তু প্রিপেয়ার না, আমরা জানিও না কি হচ্ছে এখানে। তো আই থিঙ্ক সবার কিন্তু একটি করা উচিত, যে একটু দেখা উচিত। যদি এখন আই এম নট সাপোজ টু কমপ্লেন ইফ দ্য গভর্নমেন্ট অর আমাদের ইন্টেলিজেন্সরা যদি এটা না ফোকাস করে আমাদের দিকে, তাহলে উই শুড বি অ্যাওয়ার অফ আওয়ার সেলফ অ্যান্ড গেট মানে আমাদের নিজের থেকে ইনফরমেশন নেওয়া উচিত, নিয়ে উই শুড টেক দ্য প্রিকশন। কারণ আমরা যদি ওয়ার জোন দেখি, 1971 দেখি, nobody gave us the permission to start the war. Nobody gave the permission for that arms. For surviving, we had to do it. So যদি এটা শুরু হয়, same thing. There is no legal or illegal that time. ঠিক বলছে, যেমন ওদের অকিউপাই ফোর্স দেওয়ার একটা অর্ডার ছিল, কিন্তু এদিকে তো কোনো অর্ডার ছিল না। এরা Exactly. সিচুয়েশনের পরে হ্যাঁ, কারণ এটা this is very normal. এটা but you cannot tell that okay this is bad because self defense এটা সবারই অধিকার থাকবে। আচ্ছা, আপনার মানে রেজাল্ট তো ক্রাভ মাগায় বেশ সময় ক্রাভ মাগাটা আছে অ্যাকচুয়ালি ক্রাভ মাগার সাথে পরিচয় কিভাবে? এটা যেমন আমরা শিখছি আপনাদের কাছ থেকে, তো আপনারা শিখলেন কার কাছ থেকে, কোথায়? Okay, actually, I was looking for this for many years. মানে like Krav Maga আগে I was looking for Systema, I was looking for this, many things. এই সিলাত এই কিন্তু সব কিছুই কেমন জানি একটা জায়গায় গিয়ে মানে মনের থেকে আসতেছে না আর কি। মানে কেমন জানি মনে হয় যে না, এটা অনেক কঠিন, এটা ফাংশনাল না। কারণ ওর দিনে তো কিছু আইডিয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি কী করতেছে ওরা। হ্যাঁ, কে আসলে বেশি কথা বলতেছে, কে আসলে অরিজিনাল কথা বলতেছে, কিছুটা আন্দাজ তো মানে হয়ে গেছে। যে যখন ক্র্যাম মাগার কি সো সিম্পল আর যে লজিকগুলো যে দেখাচ্ছে, হ্যাঁ হয়তো অনেক সময় এটা ফাংশনাল হয় না মানে রিয়েল লাইফ সিনারিও, কিন্তু যদি ইফ আই ইউজ দ্য ব্রেন, ইফ আই ইউজ দ্য লজিক, বডি মেকানিক্স, ইয়েস হোয়াট দে আর টকিং ইজ রাইট। এখন হ্যাঁ, কিছু যখন আমরা জানি যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, কিন্তু আমরা তারপর তো আপনি পিছলে পড়ে যাই। তো কিছু কিছু সময় তো দেখা যায় যে সবসময় একই সিস্টেমে হয় না, তো ওইটা এক জিনিস। বাট সিঁড়িতে ওঠার সিস্টেমটা কীভাবে উঠতে হবে। এখন যদি আমি সিনেমা মতো করে দেখাই যে আমি ডিগবাজি দিয়ে উঠতেছি, হ্যাঁ দেখাতে পারে কিছু জিমনাস্ট, কিন্তু এটা তো সবাই পারবে না, আর এটা তো রিয়েলিস্টিক না। তো এই যে নর্মাল মুভমেন্টটা, তো ক্র্যাব মাগার এই নর্মাল মুভমেন্টটার জন্যই হয়তো ক্র্যাব মাগারটা ভালো লাগাতে আই ওয়াজ লুকিং ফর মেনি ইয়ার্স। কিন্তু বিকজ অফ এটা এমন দেশে প্র্যাকটিস হইতো যে উই ডিডন্ট হ্যাভ দ্য অ্যাক্সেস। হ্যাঁ, উই হ্যাড টু ওয়েট। যখন অন্য অন্য দেশে আসলো আশেপাশে, তখন হ্যাঁ তখন ওকে গিয়ে আস্তে আস্তে যেমন জাপানের থেকে ওকিনাওয়া থেকে কারাটি বাংলাদেশে আসতে তো একটা পথ ধরে আসতে হয়েছে। এক্স্যাক্টলি। আপনি ওই ট্যাকটিক্যাল ক্রাভ মাগা যেটা মানে অস্ট্রেলিয়া বেস, সেটার সাথে কিভাবে যোগাযোগটা হলো, আপনি যদি সেটা বলতেন তাহলে মনে হয় আর একটু ক্লিয়ার হতো। আসলে প্রথমে আই ওয়াজ উইথ দ্য মানে ইসরায়েলি থিং, কিন্তু যেটা হয়েছে কি ইন্ডিয়াতে, হ্যাঁ ইন্ডিয়ার থ্রুতে, যে ইন্ডিয়ানরা যখন এটাকে, যেহেতু আমাদের ইসরায়েলের সাথে কোনো নাই, সো এখন আমার এই ক্লাবটা হবে হচ্ছে আন্ডার ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হিসাবে দেখাবে। এই জিনিসটা তো আসলে আর নেভার লাইক দ্যাট। যদি আমার বাংলাদেশ হিসেবে দেখাই, তাহলে এভরি ইয়ার আই হ্যাভ টু পে দ্যাম ওই সময় $10,000 করে আমাকে ফ্র্যাঞ্চাইজ ফি দিতে হবে। সো এটা বাংলাদেশে ইটস নট লাইক পসিবল। তো ওইটা 1 বছর পরে এটা এক্সপায়ার হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু, ওদের লাইসেন্স যেটা থাকে ইউ হ্যাভ টু রিনিউ ইট এগেইন। তো এখন এইটা সিস্টেম দেখেন যে আই ওয়াজ নট গেটিং 100% কোঅপারেশন উইথ দ্য ইন্ডিয়ান পিপল, কারণ ওরা ওদের নিয়ে যত ব্যস্ত থাকে, বাংলাদেশ নিয়ে ওরা অত না। আর হয়তো আই এম নট দ্যাট গুড অ্যাট মার্কেটিং, যে ওদের মতো মার্কেটিংটা করতে পারি না, বিধাও এটা হচ্ছে না। বিকজ ওই অ্যামাউন্টটাও করতে হবে, দিতে হবে, এবং ওদের কিছু কিছু জিনিস মানে হয়তো আমার পছন্দ হচ্ছিল না। সো আই ওয়াজ লুকিং ফর থিংস
তো তখন একটা ছোট একটা গল্প আছে সুন্দর, যে যখন আই মেট ইটাইগেল, তখন আমি বললাম ওকে আমি আমাকে ইনস্ট্রাক্টর দিস অ্যান্ড দ্যাট, ওকে শো মি হোয়াট ইউ নো। তখন আমি যখন দেখাইলাম দ্যাট হি ইজ ভেরি ভেরি স্ট্রং, ভেরি ভেরি স্কিল। তো সে দেখার পর সে আমাকে একটা কথা বললো, ইয়া গুড বাট ইউ আর স্ট্রং, দ্যাটস ওয়াই মেবি ইউ ক্যান, আই ক্যান নট। আপনি যেগুলো দেখাবেন তাকে মানে ইটস এ জোক বেসিক্যালি, বললো যে ওকে তুমি যাতে দেখাইছো হয়তো তুমি স্ট্রং দেখে তুমি পারবো, আমি পারবো না। মানে হোয়াট, তো দিস ইজ ভেরি কমপ্লিকেটেড, মেবি তুমি হতে পারবো, আমি এত কমপ্লিকেটেড পারবো না, আমি ভেরি সিম্পল পারসন। তাহলে আমি শিখতে চাই হোয়াট ইউ নো। তো তখন ওইভাবে শুরু হলো, এবং তখন থেকে আসছে যে ওদের যেটা হচ্ছে দ্যাট নট ইন্টু দ্যাট কন্ট্রোলিং, যে ওই যে একটা ফ্র্যাঞ্চাইজ ফি দিতে হবে, ই করতে হবে। নো, হ্যাঁ তাদের এখানে দে হ্যাভ টু, মানে উই হ্যাভ টু বি আপ টু ডেট থাকতে হবে। যখনই চেঞ্জ হচ্ছে টেকনিক, যখনও কোনো নতুন কোর্স আসছে, এটা এই ব্যাপারে আমাদের থাকতে হবে, মানে হয়তো মানে ট্রেনিংগুলো করা থাকতে হবে, দ্যাটস ইট। তো এটা এক সেন্সে তো ভালো। হ্যাঁ। এখানে তো আর ইন্ডিয়ান আন্ডারে না, এখানে তো ডিরেক্টলি আপনি হ্যাঁ বাংলাদেশ, এটা ডিরেক্টলি, তাই না? এবং ডিরেক্টলি যেহেতু এটা বেসিক্যালি ইটাইগেল, মানে যদিও হি ইজ এন ইসরায়েল, বাট হি ডাজন্ট স্টে দেয়ার, হি ইজ এ গ্লোবাল। এবং ইট ইজ মানে এখন এই টেকনো ক্যাম্প ইজ বেসড ইন অস্ট্রেলিয়া নাও। সো ফ্রম দেয়ার এভরিবডি ইজ লাইক লার্নিং। তো এতে সুবিধা হয় কি, দ্যার ইজ নো এনিমি কান্ট্রি, দ্যার ইজ নো লাইক যে সমাধানগুলো ছিল নাথিং, বিকজ অস্ট্রেলিয়া ইজ ফ্রি ফর এভরিওয়ান। জি জি And so we are learning that technique, the same technique through them, and with from মানে world যারা বেস্ট তাদের থেকে তাদের এবং থেকে। আপডেটেড ট্রেনিংটা প্রতি বছরই Yes, পাওয়া যাচ্ছে, exactly. তাই না? এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এখানে একটু কথা আমি বলে রাখি যে আমি তো ওই যে ইন্টারন্যাশনাল মাস্টার লাইসেন্স পেলাম, তারপরে একটা জিনিস ওখানে গিয়ে একটা ঘটনা ঘটেছিল, যে ওখানে ওই তাইকোন্ডো মডিফাই করতে করতে এমন একটা অবস্থায় এসেছিল যে তখন এটা 100% পয়েন্ট ফাইটের মতো হয়ে যাচ্ছিল। কারণ যখন ইলেকট্রনিক গার্ডগুলো পরায়, ওখানে খুব একটা পাওয়ারও দিতে হয় না, একটু আস্তে দিলেই পয়েন্ট উঠে যায়। তো ছেলেপেলেদের অভ্যাসও খারাপ হয়ে আসছিল, এবং ইন্টারন্যাশনালি কিছু দেখা গেল তাইকোন্ডো ভালো ভালো প্লেয়ার রাস্তাঘাটে মার খায়। তখন একটা সার্টেন টাইমে এটা হচ্ছিল, 2015-16 ওরকম সময়। তখন ওরাও চিন্তা করছিল যে প্র্যাকটিক্যালি কিছু শেখা দরকার, মানে এমন কিছু একটা যেটা রাস্তাঘাটে এফেক্টিভ হবে, আবার আমি কম্পিটিশনেও ব্যবহার করতে পারবো, এরকম কিছু। তো আমাদেরকেও ওখানে কোরিয়াতে ওরা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নিয়েছিল যে তোমরা কি বলো, তোমরা তো 27 দেশ থেকে 42 জন আসছো, তোমরা একটা ভোট দাও যে আগের থেকে কোনটাই ভালো ছিল নাকি এখন ভালো, নাকি কি পরিবর্তন করা উচিত। তো আমরা একটা রিপোর্ট দিলাম যে হ্যাঁ, আগেরটা ভালো ছিল, ফাইটার হিসেবে ভালো ছিল, এখনকারটা একটু মানে বেশি কম্পিটিশন বেস হয়ে গেছে, আর প্র্যাকটিক্যালি মানে রাস্তাঘাটে ফাইট করার জন্য কিছু দরকার। তো ওনারা বললো যে আমরা এটা নেবো, আমরা কিন্তু প্রতি বছর যে মিটিং করি তখন এটা ঠিক করবো যে আস্তে আস্তে কিছু চেঞ্জ করা যায় কিনা। এবং পরবর্তীতে আসলেই তাইকোন্ডো এখন অনেকটা চেঞ্জ আসছে। এখন যদি অলিম্পিকের তাইকোন্ডো দেখেন, এখন দেখবেন যে আগের কিছুটা ফিলিং আসে। এখন মানে এখন আর ওই টাচ করলেও হয়তো পয়েন্ট, কিন্তু টাচ এখন আর কেউ করে না, এইটাই করে। কিন্তু মজার ব্যাপার যেটা হলো, এরকম একটা সার্টেন টাইম পরে আমি চিন্তা করলাম যে না, আসলে আমারও তো কনফিডেন্স কমে আসছে। সারিফটাকে বললেন না যে আরো অনেক কিছু শেখা দরকার, না হলে কিন্তু আসলে হয় না। তখন আমি একবার আসলে দেখা করলাম যে আমি তো আসলে ক্রাভ মাগা শিখতে চাই। আমি ফার্স্টে এডওয়ার্ডের সাথে যোগাযোগ করলাম, ও বললো আপনি কেন শিখবেন? আমি বললাম না, আমি শিখবো, আমার শেখার দরকার আছে। তারপর আমি স্যার সাথে যোগাযোগ করলাম, ঠিক আছে তুমি আসো। তো তখন আসার পরে ওই 2019 মনে হয় আসলাম। আসার পরে যেটা হলো যে ক্রাভ মাগা সম্পর্কে বোঝা শুরু করলাম। ক্রাভ মাগা জার্নিটা শুরু হলো যে আসলে এতদিন তো সবই করেছি আসলে স্পোর্টস ভিত্তিক, তখন থেকে শুরু হলো যে প্র্যাকটিক্যাল ফাইট, যাতে মানে আমি বুঝতে পারি বা রিয়েল লাইফ সিচুয়েশনে আসলে সত্যি সত্যি ক্ষতি করতে আসলে কিভাবে বাঁচাতে পারি। ক্রাভ মাগার একটা মজার জিনিস আছে যে এখানে করা হয় যে এখানে ওই যে বাসার ভিতরে সিকিউরিটির জন্য এই পয়েন্ট একটু মনে ক্যামেরা মনে আবার করো। আচ্ছা একটু শেষ করে দিই তাহলে। আমরা যেহেতু হিস্ট্রি অফ মার্শাল আর্টস ইন বাংলাদেশে একদম খুব মানে কারেন্ট একটা টাইমে চলে আসছি, আমার মনে হয় আমাদের আরো একদিন ডিসকভার করতে হবে যে why Krav Maga is not a Olympic sport and why boxing is, because boxing এ তো আহত হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু it's not a deadly sport, মানে মাথায় বাড়ি খাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পার্টটা। কিন্তু Krav Maga হচ্ছে একটা জিনিস যে এখানে কোনো রিং নাই, এখানে কোনো রেফারি নাই, এই জিনিসটা মানুষকে বুঝায় দেওয়া যে অ্যাকচুয়ালি যদি কেউ ক্ষতি করতে আসে তখন এই মোমেন্টটা
কি করা উচিত আসলে? কি করা উচিত, মানে এটা আনরিয়াল একটা জিনিস। যেমন অনেক স্পারিং অনেক কিছু করেও 3-4 জন যখন একসাথে আসছে, ওটার জন্য প্রিপারেশন আপনি কেমনে নেবেন? 3-4 জনের সাথে ট্রেনিং করতে হবে। আমার কাছে সেইটা ট্রেনিং করায় আসলে যে রিয়েল লাইফ সিচুয়েশনে We will be back inshallah on this point যে ট্রেনিং থাকলে আর না থাকলে কি হয়। Okay, thank you. So it was a good day for Warriors then. Inshallah we'll be back and we'll keep discussing the Warriors podcast. Thank you. Thank you.